ইরানকে যে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা ধারণা করেছিল যে এটি ভেনেজুয়েলার মতো একটি ঘটনা ঘটবে, কিন্তু সেটি ঘটেনি। বিষয়টি বলতে আসলে কি বোঝায়? কেন বলা হচ্ছে যে ইরান আসলে ভেনেজুয়েলা না? এই প্রশ্নের উত্তরের জন্য প্রথমে আমরা একটু দেখে আসি ভেনেজুয়েলা কে, কোন দেশ এবং সেখানে আসলে কি ঘটেছিল। ভেনেজুয়েলা হচ্ছে ল্যাটিন আমেরিকার একটি কান্ট্রি, একটি দেশ যেটি যুক্তরাষ্ট্রের খুব কাছে অবস্থিত, এবং এই দেশটিতে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ তেল মজুদ আছে। দ্বিতীয় অবস্থানে আছে সৌদি আরব, তৃতীয় অবস্থানে বলা হয় ইরান অথবা কানাডা। এই দুটো দেশের ভিতরে যে কোনো একটাকে আপনি তৃতীয় বা চতুর্থ অবস্থানে রাখতে পারেন। তাহলে বুঝতে পারেন যে পৃথিবীর তেলের মজুদের দিক থেকে সবচেয়ে ধনী দেশ কিন্তু ভেনেজুয়েলা। কিন্তু এই দেশটির অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। কেন এর অর্থনৈতিক অবস্থা নাজুক? কারণ দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার উপরে অবরোধ দেওয়া হয়েছে যাতে সে তার এই তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে না পারে, এবং এই অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এবং তার সাথে মিলে পশ্চিমের অন্যান্য দেশগুলো। ফলে বিশাল মজুদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা কিন্তু অত্যন্ত দারিদ্র্যপ্রীত একটি দেশ। এই দেশে যেহেতু দীর্ঘদিন ধরে এই দেশটি আসলে বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এবং তার তেলের আন্তর্জাতিক বাজার একেবারেই অবরুদ্ধ, দেশটির যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তিনি অত্যন্ত অজনপ্রিয় হয়ে পড়েছিলেন দেশের ভেতরে। এবং ভেনেজুয়েলার অন্যান্য লাতিন আমেরিকার দেশের মতো এখানেও কিন্তু অনেক গডফাদার অথবা কার্টেল যাদেরকে বলা হয়, সেই টাইপের কার্টেল আছে যারা ড্রাগ ডিল করে, এবং এই পুরো লাতিন আমেরিকার সাথে যুক্তরাষ্ট্রের যে ড্রাগের সম্পর্ক, সেই নিয়ন্ত্রণও কিন্তু ভেনেজুয়েলার অনেক অঞ্চল থেকে হয়। এরকম একটি দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিলেন যে সেখানকার প্রেসিডেন্টকে তিনি তুলে আনবেন, এবং তিনি কাজটি করলেন। এই 2026-এর 3 জানুয়ারি সেই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে তুলে আনলেন এবং এমন একটি অভিযান, সফল অভিযান পরিচালনা করলেন যার দৃষ্টান্ত আসলে পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে খুবই কম। অত্যন্ত সব সফলতার সাথে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তারা নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসলেন। এনে তাকে একজন সাধারণ অপরাধীর মতো তাকে কিন্তু যুক্তরাষ্ট্রের আম আদালতে তার বিচার করা হলো এবং তাকে এখন জেলে বন্দী করে রাখা হয়েছে। এটি চিন্তা করতেও কিন্তু অবাক লাগে যে আরেকটি দেশের প্রেসিডেন্টকে একটি দেশ তুলে নিয়ে আসবে এবং তারপর তাকে জেলে পুরে রাখবে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্র করেছে। সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে অনেকেই ভেবেছিল যে একটি দেশের প্রেসিডেন্টকে যদি তুলে নেওয়া হয় তাহলে নিশ্চয়ই সেই দেশের সেনাবাহিনী, সেই দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং তারা এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি পদক্ষেপ নেবে। কিন্তু দেখা গেল যে যুক্তরাষ্ট্র আসলে শুধু নিকোলাস মাদুরো ছাড়া আর কারো টিকি স্পর্শ করলো না ভেনেজুয়েলাতে। কি করলো যে নিকোলাস মাদুরোর যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, দেলসি রড্রিগেজ, তাকে সেই অবস্থাতেই রেখে দিল, এবং ডেলসি রড্রিগেজ ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতির আসন গ্রহণ করলেন। তিনি যদিও বারবার বললেন যে নিকোলাস মাদুরোই হচ্ছে এর লেজিটিমেট প্রেসিডেন্ট, তিনি আসলে তার পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনা করছেন, একথা তিনি মুখে বলছেন বটে, কিন্তু তিনি আসলে আমেরিকার সকল দাবি দাওয়া মেনে নিয়েছেন। সুতরাং বলা যেতে পারে যে যুক্তরাষ্ট্রের নিয়ম নীতি অনুযায়ী, তার যে ডিরেকশন আছে, নির্দেশন অনুযায়ী এখন ভেনেজুয়েলা পরিচালিত হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ভেনেজুয়েলার যে তেল সম্পদ, তার মালিক এখন আসলে তিনি এবং যুক্তরাষ্ট্র। এবং তার নির্দেশ ছাড়া ভেনেজুয়েলা এখন কোথাও সামান্য তেলও রপ্তানি করতে পারছে না। ভেনেজুয়েলার পুরো তেল সম্পদের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্র নিয়ে নিয়েছে। এবং এই বিষয়টি এতখানি খারাপ অবস্থায় পৌঁছেছে যে ভেনেজুয়েলার তেলের উপরে যেসব দেশ নির্ভরশীল ছিল, যেমন কিউবা ভেনেজুয়েলার তেলের উপরে নির্ভরশীল ছিল, কিউবা এখন সামান্য একটু জ্বালানিও কিন্তু আর পাচ্ছে না। কিউবার উপরে আগে থেকেই অনেক রকমের আম নিষেধাজ্ঞা আছে এবং সে বাইরে থেকে, তার অর্থনৈতিক অবস্থাও খুবই খারাপ। সে বাইরে থেকে তেমন কিছু কিনতে পারে না। সে ভেনেজুয়েলার তেলের উপরে নির্ভরশীল ছিল। নিকোলাস মাদুরোকে নিয়ে যাওয়ার পরে ভেনেজুয়েলা থেকে এক ফোঁটা তেল এখন কিউবাতে যাচ্ছে না, এবং ফলত কিউবার যে এনার্জি সিস্টেম, তার যে বিদ্যুৎ উৎপাদন কারখানা, সবকিছু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কিউবা কিন্তু এখন অন্ধকারে নিমজ্জিত একটি দেশ, এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কিউবাকেও তিনি যে কোনো সময় দখল করে নিতে পারেন। তাহলে এই হচ্ছে ভেনেজুয়েলার কাহিনী, যে একজন প্রেসিডেন্টকে
তিনি তুলে নিয়ে এসেছেন এবং আসার পরে পুরো সিস্টেম এখন আমেরিকার নিয়ন্ত্রণে চলে এসেছে। ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন যে ইরানেও একই ঘটনা ঘটবে। তিনি ভেবে নিয়েছিলেন যে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে যদি হত্যা করা হয়, তাহলে ইরানের বাকি যেসব নেতৃত্ব আছে তারা ভেনেজুয়েলার মডেল অনুসরণ করে যুক্তরাষ্ট্রের কথা শুনবে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলবেন তিনি আহ, সেভাবেই আসলে ইরানকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এরকম একটি ধারণা তিনি করেছিলেন। এবং এই কথাটি তিনি বলেও ছিলেন যে তিনি ইরানের পরবর্তী যে নেতা নির্বাচন হয় সেখানে তিনি ভূমিকা রাখতে চান। কিন্তু তিনি আসলে ইরানকে বুঝতে ভুল করেছেন। যুক্তরাষ্ট্রের অনেক মানুষই আসলে ইরানকে ভালো করে চেনে না এবং সেখানকার অনেক রাজনীতিবিদও আসলে ইরানকে ভালো করে চেনে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প নিজে যেহেতু অত্যন্ত মূর্খ টাইপের মানুষ এবং তিনি পড়াশোনার তো কোনো ধার ধারেন না, তাকে যে মানুষ যেটুক বলে সেটুকুই তিনি শুনেন। সুতরাং তার আশপাশের লোকেরাও কিন্তু অনেকে আছে যে প্রায় মূর্খ। তো সেই টাইপের একটি জায়গায় বসে ইসরায়েলের যা তথ্য বা ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে যা বলেছে তার উপরে তিনি নির্ভর করেছেন। ফলে তাদের আশকারায় তিনি এই যুদ্ধে যোগ দিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলেন যুদ্ধের প্রথম দিনেই। এই হত্যাকাণ্ডের পরে তারা আশা করেছিলেন যে ইরানের যে শাসন ব্যবস্থা সেটি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার মতো তার নিয়ন্ত্রণ নেবেন, ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেবেন এবং সেখানকার শাসকরা তার কথা মতো চলবে। কিন্তু ঘটনা ঘটেছে সম্পূর্ণ উল্টো। ইরান এমন একটি দেশ, 1979 সালের ইসলামী বিপ্লবের পরে সেখানকার প্রতিটি প্রতিষ্ঠানকে এই বিপ্লবের সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। সেখানে অনেকগুলো বাহিনী আছে, সেখানে নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি আইআরজিসি যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড যেটা তা আছে এবং সেখানে আরও বেশ কয়েকটি প্যারামিলিটারি বাহিনী আছে, সেখানে পুলিশ বাহিনী আছে এবং সেখানকার যে বিচারিক যে ব্যবস্থা, বিচার ব্যবস্থায় প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু এই ইসলামিক রেভলিউশনকে প্রোটেক্ট করার জন্য তৈরি করা এবং তারা অতীতে সেই কাজগুলো করে এসেছে। এবং সেখানকার যে নেতৃত্ব সেটি লেয়ার বাই লেয়ার অর্থাৎ প্রত্যেকটা স্তরে এমনভাবে তৈরি করা যে একজন মানুষকে মেরে ফেলার পর আরেকজন আসবে এবং তাকে মেরে ফেলে আরেকজন আসবে, তাকে মেরে ফেলে আরেকজন আসবে। এবং আরও একটি বিষয় এখানে নিশ্চিত করা হয়েছে, সেটি হচ্ছে যদি অনেক নেতা মারা যায় তাহলে প্রত্যেক অঞ্চলেই তার সেখানকার যে বাহিনী অবস্থান করছে তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ইসলামিক এই শাসন ব্যবস্থাকে বা প্রজাতন্ত্রকে রক্ষার জন্য কাজ করবে। ফলে আমরা দেখেছি যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর ইরানে যারা আসলো কয়েকদিনের ভেতরেই সেখানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলো। সেখানে যেসব সামরিক বাহিনীর কমান্ডারকে হত্যা করা হয়েছে তাদের জায়গায় নতুন কমান্ডার আসলো এবং এভাবে ইরান কিন্তু ভেনেজুয়েলার মতো যুক্তরাষ্ট্রের কথা না শুনে সম্পূর্ণ তার প্রত্যাশার বাইরে গিয়ে একটি অত্যন্ত শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলল। এটি এতখানি আশ্চর্যজনক ছিল যে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার পাবলিকলি প্রকাশ্যে বলেছেন যে তিনি আসলে বুঝতে পারছেন না যে কেন ইরান ভেনেজুয়েলার মতো ভেঙে পড়ছে না, কেন ভেনেজুয়েলার মতো তার হাতে চলে আসছে না সবকিছু। এটি তিনি বুঝতে পারছেন না, তিনি অবাক হয়ে যাচ্ছেন ইরানের এই প্রতিরোধ সক্ষমতা দেখে। এ কারণেই বারবার বলা হচ্ছে যে ইরান আসলে ভেনেজুয়েলা না। কেন ভেনেজুয়েলা না সেটা আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝলাম যে যেভাবে ইরান চলেছে এতদিন পর্যন্ত এবং যেভাবে এই প্রজাতন্ত্রটিকে তৈরি করা হয়েছে, যে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হয়েছে এবং সেখানে যেসব লোকদেরকে বসানো হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে আসলে ইসলামিক এই রেভলিউশন যেটা ছিল 1979 সালে তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রটিকে তারা গড়ে তুলছেন। ইরানের সকল মানুষ কি এই ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে? আসলে বিষয়টি কিন্তু তা না। এটি একটি অনেক বড় দেশ, সেখানে মিলিয়নস অফ লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই ইসলামিক যে রেভলিউশন আছে সেটাকে তারা মনে প্রাণে ধারণ করে না, ঘৃণা করে। এমন মানুষের সংখ্যা সেখানে বহু। সেখানে আমরা দেখেছি যে অনেকবারই সেখানে অনেক রকমের আন্দোলন হয়েছে এই কঠোর নিয়ম কানুনের বিরুদ্ধে। কিন্তু বলতে হবে যে বেশিরভাগ মানুষ আসলে এখনো এই প্রজাতন্ত্রের পক্ষে অবস্থান করছে এবং এই বিষয়টি ইরানকে ভেনেজুয়েলা থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে এবং এটি একমাত্র কারণ বা সবচেয়ে বড় কারণ যে কারণে ডোনাল্ড ট্রাম্প কিছুতেই ইরানকে কবজায় নিতে পারছেন না।